ডিজিটাল সিগন্যাল প্রসেসিং EEE 337 আমাদের আজকের টপিক ইনভার্স জেড ট্রান্সফর্ম। ইনভার্স জেড ট্রান্সফরমেশনে আমরা যে প্রসিডিউরটা ফলো করব সেটা হচ্ছে আমরা জেড ট্রান্সফরমেশনে যা করেছিলাম ঠিক তার বিপরীত কাজটা আমরা করব। অর্থাৎ আমাদের এখানে জেড ট্রান্সফর্মড একটা সিগন্যাল দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল অর্থাৎ এক্স অফ এনটা আমাদের বের করতে হবে। আমরা জানি প্রসিডিউরটা কী, তারপর আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আমরা প্রথমে জেড ট্রান্সফরমেশনে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এরকম যে এক্স অফ এন একটা ডিসক্রিট টাইম সিগন্যাল ছিল, সেটাকে আমরা যখন জেড ট্রান্সফরমেশন করেছিলাম তখন আমরা এক্স অফ জেড সিগন্যালটা পেয়েছিলাম, এক্স অফ জেড। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তখন সেটা ছিল জেড ট্রান্সফরমেশন, আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফরমেশনের মাধ্যমে এক্স অফ জেড একটা গিভেন সিগন্যাল থেকে এক্স অফ এন এই ডিসক্রিট টাইম সিগন্যালটা আমরা ক্যালকুলেট করব। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আরওসিটা উল্লেখ করে দিতে হবে। আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন এক্স অফ এন ক্যালকুলেট করেছিলাম, এক্স অফ এন থেকে জেড ট্রান্সফরমেশনের মাধ্যমে এক্স অফ জেড ক্যালকুলেট করেছিলাম, তখন কিন্তু এক্স অফ জেডের পাশাপাশি আমরা আরওসিটাও কিন্তু বের করেছি। কেননা আমরা দেখেছি যে অনেক সময় একটা এক্স অফ এন থেকে যখন এক্স অফ জেড বের করা হয় তখন আলাদা আলাদা এক্স অফ এনের ক্ষেত্রে একই রকম এক্স অফ জেড পাওয়া গেলেও আরওসিটা ভিন্ন হয়, অর্থাৎ এক্স অফ জেডের সাথে আরওসিটা দিয়ে দিতে হবে। ঠিক তেমনি কোয়েশ্চেনে যখন ইনভার্স জেড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কোয়েশ্চেনে যখন এক্স অফ জেডের ভ্যালু দেওয়া হবে তার পাশাপাশি কিন্তু আরওসিটাও কোয়েশ্চেনে উল্লেখ থাকতে হবে, তবেই কেবলমাত্র এক্স অফ এনটা আমরা ক্যালকুলেট করতে পারবো, আদারওয়াইজ না। অর্থাৎ এক্স অফ এন ক্যালকুলেট করতে হলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এক্স অফ জি যেভাবে দেওয়া থাকতে হবে ঠিক তেমনি আরওসিটাও কোয়েশ্চেনে দেওয়া থাকতে হবে। তাহলে এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, এখানে এক্স অফ জেডের ভ্যালু দেওয়া আছে, আমাদের নিউমিনেটরে একটা ভ্যালু দেওয়া আছে, ডিনোমিনেটরে একটা ভ্যালু দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের এক্স অফ এন এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স অফ এন ইকুয়াল টু হোয়াট, এবং এখানে জেডের যে ভ্যালুগুলো দেওয়া আছে, যে ম্যাগনিটিউডগুলো দেওয়া আছে, সেগুলো মূলত আরওসি কন্ডিশন। কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রেডিয়াসটা বোঝানো হচ্ছে, অর্থাৎ আরওসিটা বোঝানো হচ্ছে, যেখানে মডুলাস জেড ইজ গ্রেটার দেন হাফ, মডুলাস জেড ইজ লেস দেন 1/4। আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার আরওসি কন্ডিশন, যেটা হচ্ছে জেডের ভ্যালু 1/4 চেয়ে বড় এবং হাফের চেয়ে ছোট। তাহলে এখানে আরওসির আমরা 3টা কন্ডিশন দেখতে পাচ্ছি। এই 3টা কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের 3টা এক্স অফ এন এর ভ্যালু কিন্তু বের করতে হবে। যেহেতু আরওসি কন্ডিশন 3টা, সেই কারণে এক্স অফ এন এর ভ্যালু কিন্তু 3 রকমের ভ্যালু আমরা পাবো। তাহলে আমরা প্রথমেই সলিউশনে চলে আসি। আমাদের এখানে যে ভ্যালুটা আছে এক্স অফ জেডের যে ভ্যালুটা আছে সেটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আংশিক ভগ্নাংশ অথবা পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে এইটা ক্যালকুলেট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউমিনেটরে 2টা ফ্যাক্টর ইতিমধ্যে করা আছে, কোয়েশ্চেনই করে দিয়েছে, সুতরাং ফ্যাক্টরাইজেশনের কোনো প্রয়োজন এখানে নেই, এখানে ইতিমধ্যে ফ্যাক্টর করা আছে। আমরা শুধু কি করব, এখানে 2টা ফ্যাক্টরের জন্য আমরা 2টা কনস্ট্যান্ট ধরবো, যেভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন অথবা আংশিক ভগ্নাংশ সলভ করি। তাহলে ঠিক তেমনি আমরা এখানে দুটা ফ্যাক্টরের জন্য 2টা কনস্ট্যান্ট এ এবং বি আমরা এখানে কনসিডার করেছি। তাহলে এ কনস্ট্যান্টের জন্য নিচের এই প্রথম ফ্যাক্টরটা এবং বি কনস্ট্যান্টের জন্য আমাদের ডিনোমিনেটরের এই সেকেন্ড ফ্যাক্টরটা আমরা লিখলাম। এবং আমরা জানি যে পার্শিয়াল ফ্র্যাকশন অথবা আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী যে উপরে এটার যে আমাদের আমরা যে লসাগুটা পাবো, এখান থেকে যে লসাগুটা পাবো সেটা আমাদের নিউমিনেটরের সমান হবে। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের নিউমিনেটর, আর এটা লসাগু হচ্ছে, এটা আমরা পেয়েছি। তাহলে এই লসাগুটা আমাদের নিউমিনেটরের সমান হবে। তাহলে এই হচ্ছে আমাদের নিউমিনেটর, এটা সমান হলো এটা লসাগুটা। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এ এবং বি এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এর ভ্যালু যদি বি বের করতে চাই তাহলে বি টার্মটাকে আমাদের 0 করে দিতে হবে, আবার বি টার্মটাকে আমরা যখন বের করতে চাই তখন এ টার্মটাকে আমাদের 0 করে দিতে হবে। সেটা কিভাবে, এখানে আমাদের যে ভ্যারিয়েবল আছে ইনভার্স জেড, সেই ভ্যারিয়েবলের ভ্যালু আমরা বসাবো, এমন একটা ভ্যালু আমাদের সিলেক্ট করতে হবে যাতে
এর ভ্যালু সাবস্টিটিউট করার সময় বি এর ভ্যালুটা ক্যান্সেল করতে পারি, আবার বি এর ভ্যালু বের করার সময় এ কে যাতে আমি ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জেড ইনভার্সের সাথে কোএফিসিয়েন্ট হিসেবে আছে 1/4। তাহলে জেড ইনভার্সের ভ্যালু যদি আমি 4 ধরি তাহলে এখানে 4 এবং এই 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমি সেখান থেকে পাবো 1, আর সামনে আমাদের আছে 1 মাইনাস, দ্যাট মিনস 1 মাইনাস 1 ইকুয়াল টু আলটিমেটলি আমাদের 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। এ টার্ম যখন 0 হয়ে যাবে তখন আলটিমেটলি আমি বি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে জেড ইনভার্সের ভ্যালু আমরা 4 ধরলাম, তাহলে সেখান থেকে বি এর ভ্যালুটা আমরা বের করলাম -1। ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে বি কে ক্যান্সেল করতে হবে। তাহলে বি কে কীভাবে ক্যান্সেল করব? জেড ইনভার্স যে ভ্যারিয়েবল আছে সেটার এমন একটা ভ্যালু দিতে হবে যাতে এই বি টার্মটা আলটিমেটলি 0 হয়ে যায়। তাহলে এখানে জেড ইনভার্সের সাথে কোএফিসিয়েন্ট আছে হাফ এবং তার আগে একটা মাইনাস আছে, সেই জন্য আমরা জেড ইনভার্সের ভ্যালু আমরা যদি 2 ধরি তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট মিনস এখানে আমরা 1 মাইনাস 1 পাবো, দ্যাট মিনস বি টার্মটা 0 হয়ে যাবে। আর বি টার্মটা 0 হয়ে গেলে আমরা এর ভ্যালুটা বের করতে পারবো। ঠিক তেমনি এখানে আমরা জেড ইনভার্সের ভ্যালু 2 ধরলাম, 2 ধরার কারণে এর একটা ভ্যালু আমরা বের করলাম, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের এখানে পার্শিয়াল ফ্র্যাকশনে আমাদের এ এবং বি যে দুটা কনস্ট্যান্ট আমরা নিয়েছিলাম, এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমরা এখন বের করে ফেলেছি। এই দুটা কনস্ট্যান্টের ভ্যালু এখন আমরা সিম্পলি এই ইকুয়েশনটাতে, এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে কনসিডার করি তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা এ এবং বি এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিব। তাহলে বি এর ভ্যালু ছিল -1, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 এবং -1 সাবস্টিটিউট করে দিলাম। এবং এখানে সাবস্টিটিউট করার পর আমি আলটিমেটলি এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন হিসেবে কনসিডার করি তাহলে আমরা এক্স অফ জেড এর এমন একটা ইকুয়েশন পেলাম যেটা আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের যে ফর্মুলা ছিল তার সাথে মিলে যায়। সেটা কেমন? জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা ছিল ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। এটা ছিল যে ইনফাইনাইট সামেশন অথবা জিওমেট্রিক প্রোগ্রেশনের আমাদের ভ্যালু অথবা ফর্মুলা। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলাতে ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে এখানে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 1 মাইনাস কমন রেশিও, দ্যাট মিনস এই যে হাফ জেড ইনভার্স এটাই হচ্ছে আমাদের কমন রেশিও। তাহলে আমরা জানি আমরা যখন জেড ট্রান্সফর্মেশন করেছিলাম তখন নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন জেড ট্রান্সফর্ম করেছিলাম, যদি আমরা এরকম একটা কনসিডার করি যে এক্স অফ এন এর ভ্যালু হচ্ছে আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন, আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন হচ্ছে এক্স অফ এন এর ভ্যালু। এখন আমরা যদি এর জেড ট্রান্সফরমেশন বের করতে চাই তাহলে এক্স অফ জেড ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এক্স অফ এন এর ভ্যালুটা আমরা বসাই দিব। এক্স অফ এন এর ভ্যালু কত? আলফা টু দি পাওয়ার এন। আর আমরা জানি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ এন এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে 1 মাল্টিপ্লাই করা আছে। এবং আমাদের ফর্মুলাতে কি ছিল? ফর্মুলাতে ছিল জেড ইনভার্স। তাহলে সেখান থেকে আমরা কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম সামেশন এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এবং এখানেও এন আছে, এন পাওয়ারটাকে আমরা কমন নিলে আলটিমেটলি আলফা জেড ইনভার্স টু দি পাওয়ার এন। এই ছিল আমাদের জেড ট্রান্সফরমেশনের বেসিক, যেটা আমরা প্রথমে করেছিলাম। এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা উল্টা কাজটা করব। জেড ট্রান্সফরমেশনে আমাদের কি দেওয়া ছিল? এক্স অফ এন দেওয়া ছিল, সেখান থেকে আমরা এক্স অফ জেড এর ভ্যালু ক্যালকুলেট করেছি। এখন আমাদের কি আছে? এখন আমাদের এক্স অফ জেড এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমাদের এক্স অফ এন বের করতে হবে। অর্থাৎ আমাদের দেখতে হবে এই পার্শিয়াল ফ্র্যাকশন থেকে আমরা যে ইকুয়েশনটা পেলাম, নিউমিনেটর ডিনোমিনেটর যে ফ্র্যাকশনটা আমরা পেলাম, সেই ফ্র্যাকশনটা আমাদের
কমন কোনো বা পরিচিত কোনো ফর্মে আছে কি না। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের পরিচিত ফর্মে কিন্তু চলে এসছে। সেটা কিভাবে, যে আমরা এই যে আমরা এক্স অফ জেড এর ফর্মুলাতে বসানোর পর এটাকে আমরা বসাবো, এটা দেখতে পাচ্ছি এটা অলরেডি জিওমেট্রিক প্রোগ্রেশনে চলে এসছে, কারণ এটা 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইনফাইনাইট সিরিজের জন্য আমাদের এই ভ্যালুটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, এটাকে আমরা যদি এই পরের পেজে নিয়ে আসি তাহলে আমরা এটাকে দেখতে পারি যে আলফা জেড ইনভার্স 0 থেকে শুরু হয়েছে, তার মানে এন এর ভ্যালু হচ্ছে প্রথমে 0, তার মানে এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে ফার্স্ট টার্ম হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে যার পাওয়ার হচ্ছে এন সেই হচ্ছে কমন রেশিও। তাহলে এন কার পাওয়ার, আলফা জেড ইনভার্সের পাওয়ার হচ্ছে এন। তাহলে কমন রেশিও কি, আলফা জেড ইনভার্স, এটাই হচ্ছে আমাদের কমন রেশিও। তাহলে এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এই যে এখানে আমাদের এক্স অফ জেড এটা দেওয়া আছে, কিন্তু এটাই হচ্ছে আমাদের এক্স অফ জেড। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে। এখন আমরা করব কি, আমরা এখান থেকে এক্স অফ এন এর ভ্যালু বের করব। তাহলে আমরা এখানে যেরকম এক্স অফ এন থেকে এক্স অফ জেড করেছি, এখন আমরা উল্টা পথে যাব, এক্স অফ জেড থেকে এক্স অফ এন এর ভ্যালু বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমন রেশিও হচ্ছে আলফা জেড ইনভার্স, এটা হচ্ছে আমাদের কমন রেশিও। এখানে জেড ইনভার্সটা হচ্ছে ফর্মুলার অংশ, আর জেড ইনভার্সের সাথে আমাদের কোএফিশিয়েন্ট হিসেবে আছে আলফা। তাহলে এখানে কি আছে, কোয়েশ্চেনে কি ছিল, আলফা টু দি পাওয়ার এন। তাহলে জেড ইনভার্স হচ্ছে ফর্মুলার অংশ, জেড ইনভার্স এই ভ্যারিয়েবলের সাথে যে কোএফিশিয়েন্টটা থাকবে তার টু দি পাওয়ার এন হবে। তাহলে ঠিক তেমনি এখানে আমাদের জেড ইনভার্স আমাদের ভ্যারিয়েবল, তার সাথে কোএফিশিয়েন্ট আছে হাফ। তাহলে এটা কি হবে, এটাকে কিভাবে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি যে হাফ টু দি পাওয়ার এন, হাফ টু দি পাওয়ার এন। ঠিক একইভাবে এখানেও ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে জেড ইনভার্স আমাদের ভ্যারিয়েবল, তার সাথে আছে কোএফিশিয়েন্ট আছে 1/4। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখব যে 1/4 টু দি পাওয়ার এন। এখন প্রশ্ন হচ্ছে এখানে আলফা টু দি পাওয়ার এন এর সাথে ইউ অফ এন ছিল, এখন আমি ইউ অফ এন দিব নাকি ইউ অফ মাইনাস এন মাইনাস 1 দিব, সেটা কিন্তু ডিপেন্ড করবে আরওসির উপরে। কেননা আমরা জানি যে আমাদের 3 ধরনের আরওসি হতে পারে। যেমন আমরা পড়েছি, আমরা জানি যে আমাদের 3 ধরনের আরওসি হতে পারে। একটা হচ্ছে যদি আমাদের রাইট সাইডেড সিকোয়েন্স হয়, যদি আমাদের সমস্ত স্যাম্পল রাইট সাইডে হয়, তাহলে রাইট সাইডেড সিকোয়েন্সের জন্য আমরা জানি যে আমাদের আরওসিটা হয় সার্কেলের বাইরে। যেমন এরকম একটা আমাদের স্যাম্পল হচ্ছে, এরকম আমাদের একটা সিগন্যালের উদাহরণ হচ্ছে ইউ অফ টি অথবা ইউ অফ এন, ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে ইউ অফ এন। তাহলে ইউ অফ এন হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স, সেক্ষেত্রে আমাদের আরওসিটা থাকে সার্কেলের বাইরে, ঠিক আছে, তখন আমরা ইউ অফ এন ব্যবহার করি। তাহলে আমরা যদি এখানে কি করব, ধরেন আমরা এখানে একটা সার্কেল কনসিডার করলাম, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 1, তাহলে আমরা কি লিখব, আরওসি কি লিখব, আমরা আরওসি লিখব যে জেড এর ভ্যালু, ম্যাগনিটিউড অফ জেড ইজ গ্রেটার দ্যান 1। তার মানে আরওসিটা আছে 1 দিয়ে, যে রেডিয়াসটা আমি ড্র করেছি তার বাইরে আছে আমাদের আরওসি, তাহলে তার বাইরে আছে আরওসি। এটা হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্সের ক্ষেত্রে। আর লেফট সাইডেড সিকোয়েন্সের ক্ষেত্রে কি, এই যদি আমাদের n ইকুয়াল টু 0 হয়, আমাদের যদি এরকম থাকে, স্যাম্পলগুলো যদি এরকম থাকে, অর্থাৎ স্যাম্পলগুলো যদি 1 থেকে মাইনাস ইনফিনিটির পর্যন্ত থাকে, তাহলে সেটা হচ্ছে ইউ অফ মাইনাস এন মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে আমাদের আরওসিটা কেমন হবে, সেক্ষেত্রে আমাদের আরওসি হচ্ছে, আমরা যদি 1 দিয়ে একটা সার্কেল ড্র করি, 1 রেডিয়াস দিয়ে আমরা যদি একটা সার্কেল ড্র করি, তাহলে আমাদের আরওসিটা হবে সার্কেলের ভেতরে। তাহলে এটা কি, এটা হচ্ছে লেফট সাইডেড সিকোয়েন্স। তাহলে লেফট সাইডেড সিকোয়েন্সের ক্ষেত্রে আরওসিটা কি, সার্কেলের ভেতরে। এটাকে আমরা কিভাবে লিখি, এই আরওসিটাকে আমরা এইভাবে লিখি যে জেড ইজ লেস দেন 1, তার মানে এটা হচ্ছে লেফট সাইডেড সিকোয়েন্সকে বোঝায়। আর এমনও ইনস্ট্যান্স আছে যেখানে আমাদের দুইটা সার্কেলের মাঝখানে আমাদের আরওসিটা হয়,
দুইটা সার্কেলের মাঝখানে আমাদের আরওসিটা হয়। যেমন আমাদের যদি লেফট সাইড রাইট সাইড দুইটাই থাকে, রাইট সাইডের সিকোয়েন্স প্লাস লেফট সাইডের সিকোয়েন্স দুইটাই যদি একটা ইকুয়েশনে থাকে, তখন আমরা এরকম আরওসি পাবো। তখন আমরা কিভাবে লিখতে পারি, যদি একটা আরওসি আমাদের 1/4 হয়, আরেকটা আরওসি যদি হাফ হয়, আরেকটা রেডিয়াস যদি হাফ হয়, তাহলে আমাদের আরওসিটা কেমন হবে? তাহলে আমাদের আরওসিটা হবে এরকম যে 1/4 এর চেয়ে বড়, 1/4 এর চেয়ে বড় আর হাফের চেয়ে ছোট। তাহলে 1/4 এর চেয়ে বড় মানে হচ্ছে 1/4 দিয়ে যে রেডিয়াসটা, আমি 1/4 রেডিয়াস দিয়ে যে সার্কেলটা আঁকলাম সেই সার্কেলের বাইরে, আর হাফের চেয়ে ছোট মানে হচ্ছে হাফ দিয়ে যে সার্কেলটা আমি ড্র করলাম সেই সার্কেলের ভেতরে। সেই কারণে দুইটা সার্কেলের মাঝখানে আমার আরওসিটা থাকে। তাহলে এটা হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইডের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে হাফ টু দি পাওয়ার এন অথবা 1/4 টু দি পাওয়ার এন এর সাথে ইউ অফ এন হবে, নাকি ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান হবে, নাকি ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান ইউ অফ এন দুইটাই হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আরওসির উপরে। তাহলে আমরা প্রথমেই চলে যাব আমাদের কোয়েশ্চেনে। এখানে তিনটা আরওসি আমরা দেখতে পাচ্ছি। একটাতে লেখা আছে জেড এর ভ্যালু গ্রেটার দ্যান হাফ। তাহলে হাফের চেয়ে যদি বড় হয় তাহলে অবশ্যই 1/4 এর চেয়েও বড়। তার মানে এখানে যে দুইটা কন্ডিশন বা দুইটা রেডিয়াস আছে, হাফ একটা রেডিয়াস, 1/4 একটা রেডিয়াস, এই দুইটা রেডিয়াসের বাইরেই আসলে আরওসি। তাহলে এটা কি আমরা দেখেছি যে সার্কেলের বাইরে যদি আরওসি থাকে তাহলে সেটা হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স। আর রাইট সাইডেড সিকোয়েন্সের উদাহরণ কি? ইউ অফ এন। তাহলে আমাদের এখানে কি হবে? আমাদের ফার্স্ট যে আরওসি কন্ডিশন সেটা হচ্ছে জেড এর ভ্যালু গ্রেটার দ্যান হাফ। তাহলে হাফ টু দি পাওয়ার এন এবং 1/4 টু দি পাওয়ার এন এর সাথে ইউ অফ এন হবে। কেন? কারণ ইউ অফ এন হচ্ছে একটা রাইট সাইডেড সিকোয়েন্স। ইউ অফ এন হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এক্স অফ এন প্রথম আরওসি কন্ডিশনের জন্য। এখানে আমরা মাইনাস একটা আছে, এই মাইনাসের জন্য আমরা আলটিমেটলি এই দুইটা ফ্যাক্টর বা দুইটা ভ্যালুর জন্য, দুইটা আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা মাঝখানে মাইনাসটা ব্যবহার করেছি। এখন এটা ছিল আমাদের ফার্স্ট আরওসি কন্ডিশনের জন্য। এবার আমরা চলে যাব দ্বিতীয় আরওসি কন্ডিশনে, সেকেন্ড আরওসি কন্ডিশন। আমরা এক্স অফ জেড এর ভ্যালু আবার লিখলাম। এখান থেকে আমরা হাফ টু দি পাওয়ার এন পাচ্ছি, এখান থেকে 1/4 টু দি পাওয়ার এন পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড আরওসি কন্ডিশনে আছে জেড এর ভ্যালু লেস দেন 1/4। তার মানে 1/4 এর চেয়ে অর্ধেক মানে ছোট, বলে 1/4 এর চেয়ে ছোট মানে কি আসলে? এখানে যদি 1/4 আমরা একটা রেডিয়াস চিন্তা করি, তাহলে 1/4 এর চেয়ে ছোট মানে হাফের চেয়েও ছোট বলেই তো সে 1/4 এর চেয়েও ছোট। তার মানে আমাদের এটা হচ্ছে লেফট সাইডেড সিকোয়েন্স। আর লেফট সাইডেড সিকোয়েন্সের উদাহরণ কি? ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান। তার মানে এখানে হাফ টু দি পাওয়ার এন এবং 1/4 টু দি পাওয়ার এন এর সাথে ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান হবে। ঠিক আছে? আর এখানে মাইনাস আছে, এই যে মাইনাসটা আগে চলে আসবে। কেন? কারণ সিগন্যালটা আসলে আমরা উল্টে দিচ্ছি। যে এখানে এটাকে যদি মাইনাস করে দিই তাহলে সিগন্যালটা কি হবে? এই পাশে চলে আসবে, নিচে চলে আসবে, অ্যাম্পলিটিউডটা নিচে চলে আসবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে মাইনাস ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান। আর এখানে আমাদের মাইনাস ছিল, সেই মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে গেছে। আমাদের এখানে মাইনাস ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ানের সাথে এই মাইনাসটা মাল্টিপ্লাই হয়ে আলটিমেটলি প্লাস হয়ে গেছে। তাহলে 2 নাম্বার আরওসি থেকে আমরা এক্স অফ এন এর এই ভ্যালুটা পেলাম। এবার আমরা 3 নাম্বার আরওসি কন্ডিশনে চলে যাব। 3 নাম্বার আরওসি কন্ডিশন কি বলেছে? জেড এর ভ্যালু 1/4 এর চেয়ে বড় আর হাফের চেয়ে ছোট। তাহলে এইখানে এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি করেছি, যে 1/4 দিয়ে একটা রেডিয়াস দিয়ে আমরা একটা সার্কেল লিখেছি, আবার হাফ দিয়ে আমরা একটা সার্কেল লিখেছি, হাফ রেডিয়াস দিয়ে একটা সার্কেল লিখেছি। বলেছি 1/4 এর চেয়ে বড়, তার মানে 1/4 সার্কেলের বাইরে আমাদের আরওসি। যখনই আমরা বাইরে বলছি তার মানে কি? সেটা হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স। তার মানে সেখানে রাইট সাইডেড সিকোয়েন্স অর্থাৎ ইউ অফ এন আছে। আর যখনই আমরা বলছি যে হাফের চেয়ে ছোট, তার মানে ছোট মানে কি? ভেতরে।
আর ভেতরে মানেই হচ্ছে লেফট সাইডের সিকোয়েন্স। আর লেফট সাইডের সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়, ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব, এখানে আমরা ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান ইউজ করব। তাহলে এই হচ্ছে হাফের চেয়ে ছোটো বলে মাইনাস ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান হলো, আর 1/4 চেয়ে বড় বলে অর্থাৎ রাইট সাইডেড সিকোয়েন্স বলে ইউ অফ এন হলো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। তাহলে এখানে ফার্স্ট প্রবলেমে এক্স অফ জেডের থেকে আমরা এক্স অফ এন বের করলাম তিনটা আরওসির কন্ডিশনের জন্য। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যদি আরওসি দেওয়া না থাকে তাহলে আমরা কি করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যদি আরওসি দেওয়া না থাকে তাহলে কি এক্স অফ জেড বের করা যাবে? উত্তরটা হচ্ছে যাবে। সেক্ষেত্রে আসলে কোয়েশ্চেনিয়ার মানে আপনাকে যিনি টেস্ট করছেন, আপনার যে এক্সামিনার, উনি আপনাকে টেস্ট করতে চাচ্ছেন যে আপনি আরওসির সকল কন্ডিশন জানেন কি না সেটা টেস্ট করতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা আরওসির যতগুলো কন্ডিশন হওয়া পসিবল সবগুলো কন্ডিশনের জন্যই কিন্তু এক্স অফ এন বের করব, যেমনটা আমরা এই প্রথম এক্সাম্পলে করেছি। যেমন এখানে জেডের ভ্যালু গ্রেটার দ্যান ধরেছি, লেস দ্যান ধরেছি, গ্রেটার দ্যান লেস দ্যান দুটা কনসিডার করেই ধরেছি। অর্থাৎ আমরা রাইট সাইডেড সিকোয়েন্স নিয়েছি, লেফট সাইডেড সিকোয়েন্স নিয়েছি, লেফট এবং রাইট দুটাকেই নিয়েছি। তাহলে যদি কোয়েশ্চেনে এরকম আরওসি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করেই এক্স অফ এন এর ভ্যালু বের করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রবলেম আমরা সলভ করলাম। এবার আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাব। এখানে এক্স অফ জেডের ভ্যালু দেওয়া আছে, আমাদের আরওসির কন্ডিশনটাও বলা আছে, আরওসির কন্ডিশনটাও এখানে উল্লেখ করা আছে। এখন সেখান থেকে আমরা সলিউশন করব। আমরা এটাকে আবার লিখলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ফ্যাক্টরাইজ করা নাই, নিচে আমাদের যে ডিনোমিনেটর আছে সেই ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করা নেই। তাহলে আমরা জানি যে ডিনোমিনেটরকে যদি ফ্যাক্টরাইজ করা না থাকে তাহলে কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন করা যায় না। তাহলে কি করতে হবে, ফ্যাক্টরাইজ করে নিতে হবে। তাহলে কিভাবে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো সেটার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাতে আমি না গিয়ে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। সেটা কিভাবে, আমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে। আমরা এখানে যে ইকুয়েশনটা পাচ্ছি সেই ইকুয়েশনটা কী ধরনের ইকুয়েশন সেটা প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমাদের যে ফর্মটা ছিল এই ফর্মটা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটা ছিল কিন্তু জেড ইনভার্স। আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে জেড ইনভার্সের। তাহলে এই জেড ইনভার্স ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার কত, আমাদের এখানে জেড ইনভার্সের সাথে টু দি পাওয়ার 2 আছে, অর্থাৎ স্কোয়ার আছে, অর্থাৎ জেড ইনভার্স স্কোয়ার আছে। তার মানে জেড ইনভার্স এই ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কিভাবে সেটা, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম কি, স্ট্যান্ডার্ড ফর্ম কি, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স দ্বিঘাতী সমীকরণ যেটাকে আমরা বলি, প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যারিয়েবল হচ্ছে জেড ইনভার্স। তাহলে এখানে স্কোয়ার আছে, তার সাথে একটা কোএফিশিয়েন্ট আছে হাফ, তার মানে এখানে এ, তার সাথে আছে আমাদের এক্স, আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে জেড ইনভার্স, তার সাথে একটা কোএফিশিয়েন্ট আছে যেটা হচ্ছে বি, এবং সাথে সিও আছে আমাদের থার্ড কোএফিশিয়েন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসছি এবং এই সলিউশনে এসে আমরা কিন্তু এই ইকুয়েশনটাকে কোয়াড্রেটিক ফর্মে আমি সাজিয়েছি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই ফর্মে আমি এটাকে সাজিয়েছি। তাহলে সাজানোর পর এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে রুট বের করতে হবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বের করতে হবে। রুট না বের করলে আমি কিন্তু ফ্যাক্টরাইজ করতে পারবো না। তাহলে আমরা রুট বের করার চেষ্টা করি। তাহলে রুট বের করতে হলে আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। আমরা যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা মোডে যাব, সেখান থেকে ইকুয়েশনে যাব, ইকুয়েশন থেকে আমরা ডিগ্রি সিলেক্ট করব। ডিগ্রি, আমাদের এখানে ডিগ্রি হচ্ছে 2, কেননা আমাদের ভ্যারিয়েবলের পাওয়ার হচ্ছে 2। তাহলে সেখান থেকে আমি ডিগ্রিটা বের করলাম, ডিগ্রিটা বসালাম 2, কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিগ্রি 2 দেওয়ার পরে এ বি সি তিনটার ভ্যালু চাওয়া হবে। আমি এ বি সি এই তিনটার ভ্যালু আমি দিয়ে দিব, অর্থাৎ তিনটা কোএফিশিয়েন্টের ভ্যালু আমি দিয়ে দিব।
তাহলে আমরা যদি এই প্রবলেমের কথা চিন্তা করি তাহলে আমাদের এক্স স্কোয়ার অথবা জেড ইনভার্স 2 এর কোএফিশিয়েন্ট এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা ক্যালকুলেটরে এর ভ্যালু বসাবো হাফ বসাবো, তারপরে বি এর ভ্যালু চাবে ক্যালকুলেটর, তখন আমি বি এর ভ্যালু কত বসাবো, -3/2 বসাবো, -3/2 বসাবো। তারপরে সি এর ভ্যালু চাবে, তাহলে সি এর ভ্যালু আমরা দিয়ে দিব 1। তাহলে সেখান থেকে আমাদের রুট আসবে, দুইটা রুট, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। এই দুইটা হচ্ছে আমাদের এক্স ভ্যারিয়েবলের জন্য রুট। তাহলে সেখান থেকে আমি দুইটা রুট পাবো, যে দুইটা রুটের ভ্যালু হচ্ছে 1 আর 2, 1 আর 2 দুইটা রুট পাবো। এখন এই 1 আর 2 আসলে কি? এই 1 আর 2 হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের সাথে আমাদের কনস্ট্যান্ট অথবা কোএফিশিয়েন্ট, ভ্যারিয়েবলের সাথে যে কোএফিশিয়েন্ট আছে সেটাই হচ্ছে 1 আর 2 অর্থাৎ রুট। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এখন এখানে যে রুটটা আমরা পেয়েছি 1 আর 2, যে রুটটা আমরা পেয়েছি সেই রুটটা কিন্তু এক্স ভ্যারিয়েবলের রুট, এক্স ভ্যারিয়েবলের জন্য রুট পেয়েছি। কিন্তু আমাদের যে ইকুয়েশন সেখানে কিন্তু এক্স নেই, আমাদের ভ্যারিয়েবল কিন্তু এক্স নয়, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে জেড ইনভার্স। তাহলে এক্সের জন্য যদি 1 হয়, x2 এর জন্য যদি 2 হয়, তাহলে জেড ইনভার্সের জন্য কি হবে? জেড ইনভার্স মানে কি আসলে? জেড ইনভার্স মানে হচ্ছে 1/z। তাহলে x1 এর জন্য আমার রুট যদি 1 হয়, তাহলে জেড ইনভার্সের জন্য আমার রুট কি হবে? 1/z, দ্যাট মিন্স 1/1। তাহলে 1/1 অ্যাকচুয়ালি 1ই, সেক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না, এটা যেমন ছিল তেমনই থাকছে, 1/1 মানে 1। কিন্তু x2 এর ভ্যালু কিন্তু 2 এসছে, অর্থাৎ সেকেন্ড রুটের ভ্যালু কিন্তু 2 এসছে। তাহলে একইভাবে x2 এর ভ্যালু যখন 2, x2 এর ভ্যালু যখন 2, তখন জেড ইনভার্সের ভ্যালু কি হবে? তখন জেড ইনভার্সের ভ্যালু হবে 1/z, দ্যাট মিন্স হাফ। তাহলে এখানে আমরা এটাকে প্রকাশ করব হাফ হিসেবে। আমাদের রুট কত হবে? হাফ হবে। আমরা দুটা রুট পেয়েছি, জেড ইনভার্সের জন্য আমরা দুটা রুট পেয়েছি, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে হাফ। একটা হচ্ছে 1/1, একটা হচ্ছে 1/1, আরেকটা হচ্ছে হাফ। তাহলে এটাই আমরা এখানে আমরা রুটটা বের করে ফেলেছি। তাহলে রুটটা যেহেতু বের করে ফেলেছি, তাহলে এখন আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে বসিয়ে দিতে পারি, ফ্যাক্টরে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা একটা রুট আমরা পেলাম হাফ। তাহলে আমরা ভ্যারিয়েবলের সাথে, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে জেড ইনভার্স, তাহলে জেড ইনভার্সের সাথে একটা রুট হাফ পেয়েছি, 1 মাইনাস জেড ইনভার্স। তাহলে জেড ইনভার্সের আরেকটা রুট আমরা পেয়েছি 1/1, দ্যাট মিন্স 1। তাহলে 1 এর সাথে জেড ইনভার্সের সাথে আমরা কোএফিশিয়েন্ট হিসেবে রুটটাকে নিয়ে আসলাম 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস হাফ জেড ইনভার্স, 1 মাইনাস 1 ইন্টু জেড ইনভার্স, দ্যাট মিন্স জেড ইনভার্স। তাহলে সেটাই আমরা বসালাম, 1 মাইনাস হাফ জেড ইনভার্স, 1 মাইনাস জেড ইনভার্স। তাহলে এখন কিন্তু আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে নিয়েছি। এখন আমরা সরাসরি পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো। তাহলে সরাসরি পার্শিয়াল ফ্র্যাকশন করি। আমরা এখানে দুটা ফ্যাক্টর আছে, তাহলে দুটা ফ্যাক্টরের জন্য আমাদের দুটা ভ্যারিয়েবল এখানে বসবে, দুটা কনস্ট্যান্ট এখানে বসবে, এ এবং বি। একইভাবে আমরা এটাকে লসাগু করলাম, লসাগু আমাদের নিউমিরেটরের সমান হবে, এই হচ্ছে আমাদের নিউমিরেটর। তাহলে এটা হচ্ছে লসাগু, এটা নিউমিরেটরের সমান। এখন একইভাবে এ এবং বি এর ভ্যালু বসাবো, বের করব। এখন বি এর ভ্যালু বের করতে হলে জেড ইনভার্সের এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে আমাদের এ ক্যান্সেল হয়। তাহলে খুব সহজেই বুঝতে পারছি, এখানে যদি 1 বসাই তাহলে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে এখানে জেড ইনভার্সের ভ্যালু 1 বসিয়ে আমি বি এর ভ্যালু বের করেছি 8। ঠিক তেমনি আমি যদি এর ভ্যালু বের করতে চাই, তাহলে এখানে জেড ইনভার্স আছে এবং এখানে কোএফিশিয়েন্ট আছে হাফ, তার মানে এখানে 2 বসালে 2 ক্যান্সেল হয়ে যাবে, 1 মাইনাস 1, দ্যাট মিন্স 0 হয়ে যাবে। তার মানে এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে একইভাবে আমরা এখানে এর ভ্যালু বের করলাম। তাহলে এখানে এ এবং বি দুইটা কনস্ট্যান্টের জন্য
আমরা দুটো ভ্যালু পেয়েছি। এখন এই দুটো ভ্যালু আমরা এই ইকুয়েশনটাতে, এই 1 নম্বর ইকুয়েশনটাতে আমি সাবস্টিটিউট করে দিলাম। সাবস্টিটিউট করলে আলটিমেটলি ওই ফর্মটা চলে আসছে। অর্থাৎ আমরা প্রথম যে প্রবলেমটা দেখেছিলাম, অর্থাৎ আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের যে ফর্মুলা ছিল, অর্থাৎ ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 1/9কে যদি আমরা এখানে নিয়ে আসি, -9কে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে 1, দ্যাট মিন্স ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে হাফ জেড ইনভার্স, এটা হচ্ছে কমন রেশিও। দ্যাট মিন্স এখান থেকে আমি হাফ টু দি পাওয়ার n, এটা আমি পাচ্ছি, হাফ টু দি পাওয়ার n পাচ্ছি। আবার এখানে জেড ইনভার্সের সাথে 1 আছে, তাহলে এখান থেকে আমি পাবো 1 টু দি পাওয়ার n। এখন আমার আরওসি কত? আমাদের আরওসি কী ছিল? আমাদের আরওসি কোয়েশ্চেনে দেওয়া ছিল জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1। আমরা জানি গ্রেটার দ্যান মানেই হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স। গ্রেটার দ্যান হলেই রাইট সাইডেড সিকোয়েন্স হবে। এই যে 1 এর চেয়ে বড়, দ্যাট মিন্স গ্রেটার দ্যান, জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1, দ্যাট মিন্স এটা হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স, তার মানে ইউ অফ এন। তাহলে এখানে আমরা কি করব? গ্রেটার দ্যান 1 যেহেতু আছে, তাহলে এখানে আমরা ইউ অফ এন নিয়ে আসবো। তাহলে -9 এটা বাইরে ছিল, এখানে কনস্ট্যান্ট আকারে বাইরে ছিল, এখানে 1 ছিল, এখানে 1 ছিল, আর এখানে 8। এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে আমরা কি পাচ্ছি? -9কে আমরা কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসলাম। আমাদের এখানে হাফ টু দি পাওয়ার n আছে, আর যেহেতু এটা রাইট সাইডেড সিকোয়েন্স, অর্থাৎ z এর ভ্যালু গ্রেটার দ্যান 1, তার মানে এটার সাথে ইউ অফ n হবে, আবার এটার সাথেও ইউ অফ n হবে। কেন? কারণ 1 এর চেয়ে বড় মানে কি? হাফের চেয়েও বড়। তার মানে দুটার ক্ষেত্রেই আসলে সার্কেলটা, আরওসিটা হচ্ছে সার্কেলের বাইরে, হাফেরও বাইরে, 1 এরও বাইরে, তার মানে রাইট সাইডেড সিকোয়েন্স। তাহলে এটা হচ্ছে আমাদের প্রবলেম 2, এটা আমরা সলভ করলাম। এবার আমরা চলে আসবো প্রবলেম 3-তে। প্রবলেম 3-তে আমরা দেখতে পাচ্ছি এক্স অফ জেড এর ভ্যালু দেওয়া আছে, নিউমেরেটর দেওয়া আছে, ডিনোমিনেটর দেওয়া আছে, এবং এখানে আমাদের আরওসি কন্ডিশনটা উল্লেখ করা আছে। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা উল্লেখ করিনি, এখন সেটা আমাদের উল্লেখ করা ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে, আমরা প্রথমেই বলেছি ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, আংশিক ভগ্নাংশ করতে হবে, অর্থাৎ ডিনোমিনেটরে ফ্যাক্টরাইজ করতে হবে, ডিনোমিনেটরকে ফ্যাক্টরে প্রকাশ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিনোমিনেটর উৎপাদকে নেই, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ হয়নি, এটা ফ্যাক্টরাইজ করা নেই। তাহলে খুব সহজেই মনে হবে যে আমরা ক্যালকুলেটরে আগে যেভাবে করেছি ঠিক তেমনি আমরা রুট বের করে এটাকেও তো ফ্যাক্টরাইজ করতে পারি। কিন্তু এখানে একটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে, ফ্যাক্টরাইজ করতে হলে নিউমিনেটরের যে ডিগ্রি, সেটাকে ডিনোমিনেটরের ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। সেটা কেমন? আমরা দেখতে পাচ্ছি উপরে যেটা আছে সেটা হচ্ছে নিউমিনেটর। তাহলে নিউমিনেটরের ডিগ্রিকে আমরা যদি পি কনসিডার করি, আর ডিনোমিনেটরের ডিগ্রি এটাকে যদি আমরা কিউ কনসিডার করি, তাহলে ফ্যাক্টরাইজেশনের শর্ত হচ্ছে পিকে অবশ্যই লেস দ্যান কিউ হইতে হবে, অর্থাৎ নিউমিনেটরের যে ডিগ্রি সেটাকে ডিনোমিনেটরের ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। এখন আমরা দেখি ডিগ্রি কত। আমাদের ভ্যারিয়েবল হচ্ছে জেড ইনভার্স, তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি নিউমিনেটরে জেড ইনভার্স এই ভ্যারিয়েবলের ডিগ্রি হচ্ছে 2, আর নিচে যে ডিনোমিনেটর আছে সেখানে জেড ইনভার্সের ডিগ্রি হচ্ছে 2, অর্থাৎ পি এর ভ্যালুও 2, কিউ এর ভ্যালুও 2। তাহলে এটা দুইটা সমান হয়ে যাচ্ছে, পি আর কিউ সমান হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কন্ডিশন কী ছিল? আমাদের কন্ডিশন ছিল পি এর ভ্যালু কিউ এর ভ্যালুর চেয়ে ছোট হইতে হবে, সমান না বরং ছোট হইতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কিন্তু এখন এই অবস্থায় ফ্যাক্টরাইজ করতে পারবো না। তাহলে কি করতে হবে? এই কন্ডিশনটা আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ পি এর ভ্যালুকে কিউ এর ভ্যালুর চেয়ে ছোট করতে হবে, অর্থাৎ নিউমিনেটরে জেড ইনভার্সের যে ডিগ্রি আছে তাকে কমাতে হবে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে নিউমিনেটর এবং ডিনোমিনেটরে দুইটার ডিগ্রি সেম। তাহলে কমানোর জন্য কি করতে হয়? ভাগ করতে হয়। কাকে ভাগ করব? যার ডিগ্রি আমরা কমাতে চাই। কার ডিগ্রি আমরা কমাতে চাই? নিউমিনেটরের ডিগ্রি আমরা কমাতে চাই। কার সাপেক্ষে কমাতে চাই? ডিনোমিনেটরের সাপেক্ষে কমাতে চাই। তাহলে কাকে ভাগ করতে হবে?
নিউমিনেটরকে ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করতে হবে? ডিনোমিনেটরকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা তাই করলাম। এই হচ্ছে আমাদের নিউমিনেটর। তাহলে নিউমিনেটরকে আমরা কোয়াড্রেটিক ফর্মে নিয়ে আসলাম, কোয়াড্রেটিক ফর্মে স্ট্যান্ডার্ডে আমরা সাজালাম। ঠিক তেমনি আমাদের যে ডিনোমিনেটর আছে, যেটাকে দিয়ে আমরা ভাগ করব, আমরা ডিনোমিনেটরকেও কোয়াড্রেটিক ফর্মে আমরা সাজালাম। এখন আমাদের কাজ হচ্ছে ভাগ করা। তার মানে আমাদের নিউমিনেটর যার ডিগ্রিকে ছোট করতে হবে সেটা হয়ে গেল ভাজ্য, আর ডিনোমিনেটর যার সাপেক্ষে ছোট করতে হবে, অর্থাৎ যার থেকে ছোট করতে হবে, তাকে দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ ডিনোমিনেটরটা আমার হয়ে গেল ভাজক। তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যে ভাগ শেষ পাবো সেটার ডিগ্রি অবশ্যই কম হবে। তাহলে এই কাজটাই আমরা করছি। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জেড ইনভার্স 2 আছে, এখানে জেড ইনভার্স 1 আছে। আমাদের কি করতে হবে? সব সময় মনে রাখতে হবে কোয়াড্রেটিক ফর্মে আমাদের ফার্স্ট যে ফ্যাক্টরটা বা ফার্স্ট যে ভ্যালুটা আছে, ফার্স্ট যে পার্টটা আছে, সেটাকে যদি সামহাও আমি বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমাদের ডিগ্রিটা কমে গেল। কেননা কোয়াড্রেটিক ফর্মে আমাদের হাইয়েস্ট পাওয়ারটা সবার প্রথমে থাকে। তাহলে হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা যদি বাদ দিতে পারি তাহলে ভ্যালুটা, ডিগ্রিটা ডিনোমিনেটরের ডিগ্রির চেয়ে ছোট হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে কন্ডিশন পি শুড বি লেস দেন কিউ, এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। তাহলে আমরা তাই করলাম। এখানে জেড ইনভার্স প্লাস টুয়াইস জেড ওয়ান, জেড ইনভার্স 1 প্লাস 1 আছে। তাহলে এটার সাথে আমরা যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মাল্টিপ্লাই করলে আলটিমেটলি জেড ইনভার্স চলে আসে। আমরা ফার্স্ট ভ্যালুটাই মেলানোর চেষ্টা করব যে এটার সাথে প্রথম ফার্স্ট টার্মের সাথে কত মাল্টিপ্লাই করলে এখানের জেড ইনভার্স 2 আর এখানের জেড ইনভার্স 2টা আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা তাই করলাম। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা শুধু জেড ইনভার্স পাবো, আর শুধু জেড ইনভার্স পেলে সেটাকে আমি মাইনাস করে দিলে জেড ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা তাই করলাম। তাহলে এখানে আমরা ভাগফল পাচ্ছি 2, এবং এখানে মাল্টিপ্লাই করলে 2ও যদি আমরা এখানে মাল্টিপ্লাই করি 2 ক্যান্সেল হয়ে আউট হয়ে যাবে, এবং আমরা 3 জেড ইনভার্স পাবো। 1-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে আমরা 2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সবগুলোকে মাইনাস করে দিচ্ছি, সবগুলোকে মাইনাস করে দিচ্ছি। তাহলে জেড ইনভার্স 2 থেকে জেড ইনভার্স 2 মাইনাস করলে আলটিমেটলি এখানে আমরা 0 পাই। আর এখানে প্লাস আছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে 3 জেড ইনভার্স 5 জেড ইনভার্স হয়ে গেল। এটা আমার +1 ছিল, এখানে -2 হয়ে গেল, দ্যাট মিন্স -1। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগ শেষ, এটা হচ্ছে আমাদের ভাগ ফল, এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজক। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের যে নিউমিনেটর আছে সেই নিউমিনেটরের যে ডিগ্রি 2, যেটা ডিনোমিনেটরের সমান হয়ে গিয়েছিল, আমরা চেয়েছিলাম নিউমিনেটরের ডিগ্রিকে কমাতে। সেই কারণে আমরা নিউমিনেটরকে ডিনোমিনেটর দিয়ে ভাগ করেছি। ফলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ভাগ ফলটা পাচ্ছি, ভাগ শেষটা পাচ্ছি, সেখানে আমাদের ডিগ্রিটা চলে এসছে 1। এখানে আমাদের ডিগ্রিটা যদি 1 হয়, পি এর ভ্যালু যদি 1 হয় আর কিউ এর ভ্যালু তো 2ই থাকলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে, অর্থাৎ পি এর ভ্যালু কিউ এর ভ্যালুর চেয়ে ছোট হয়েছে, অর্থাৎ তখন আমি ফ্যাক্টরাইজ করতে পারবো। তাহলে এখন আমি সেটাকে সাজাই। কিভাবে সাজাবো? এক্স অফ জেডকে আমরা এখন এভাবে লিখতে পারি, ভাগ ফল যোগ ভাগ শেষ ডিভাইডেড বাই ভাগ ভাজক। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এই জিনিসটা কিভাবে আসলো? আসলে আমরা যদি এভাবে চিন্তা করি, 5/2, এটাকে আমরা ভাগ করতে চাচ্ছি, 5/2 এটাকে আমরা প্রকাশ করতে চাচ্ছি এমনভাবে যাতে আমরা এটাকে লোয়ার ডিগ্রিতে প্রকাশ করতে পারি। তাহলে এটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমরা ভাগ করব, এখানে আমরা 2 দিয়ে যাবে, দ্যাট মিন্স 4 হচ্ছে, এখানে আমাদের ভাগ শেষ হচ্ছে 1। তাহলে আমরা কি লিখছি? আমরা এটাকে এভাবে লিখতে পারি, 2 + 1 2। 5/2কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, 4 + 1 দ্যাট মিন্স 5/2। তাহলে এটা আমরা কিভাবে লিখলাম? ভাগ ফল যোগ ভাগ শেষ ভাগ ভাজক। এখানেও আমরা তাই লিখেছি,
ভাগফল যোগ ভাগশেষ ভাগ ভাজক। এটা লেখার উদ্দেশ্য কি? এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউমিনেটরে পি এর ভ্যালু হচ্ছে 1 আর আমাদের ডিনোমিনেটরে কিউ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 2, অর্থাৎ আমাদের কন্ডিশন স্যাটিসফাই করেছে। পি ইজ লেস দেন কিউ, আমাদের কন্ডিশন স্যাটিসফাই করেছে। এখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, ফ্যাক্টরাইজেশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখলাম, এখানে 2 যেহেতু রয়েছে 2 পার্টটাকে আমি আলাদা করে লিখছি। 2 প্লাস এই পুরো অংশটাকে আমি x1z কনসিডার করলাম, এতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এখন আমি 2টাকে বাদ রেখে শুধু x1z এর জন্য ক্যালকুলেট করছি। তাহলে x1z ইকুয়াল টু 5z ইনভার্স, এখানে যা ছিল আমরা তাই লিখে দিলাম। এবং আমরা এই নিচে যে আমাদের ডিনোমিনেটর আছে সেটাকে আমরা সেম আগের মতো ক্যালকুলেটর দিয়ে আমরা রুট বের করব। এখন এই জিনিসটা ইতিমধ্যে আমাদের ডিনোমিনেটর যেটা আছে সেটা কিন্তু সেম আগের মতোই আছে। ডিনোমিনেটর যেটা সেটা সেম আগের মতো। এখানে আমরা যে ডিনোমিনেটর পেয়েছিলাম হাফ জেড ইনভার্স টু -3 ডিভাইডেড বাই 2 জেড ইনভার্স প্লাস 1, এখানেও আমরা একই ভ্যালু পেয়েছি বলে এটা আমরা করে দেখতে চাচ্ছি না, সেম ভ্যালু পেয়েছি আমরা এখানে। তাহলে এটার জন্য আমাদের ফ্যাক্টর কিন্তু সেম হবে, তাহলে যেহেতু দুটা ফ্যাক্টর আছে সেহেতু আমরা দুটা কনস্ট্যান্ট এ এবং বি আমরা দুটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। তাহলে এই দুটা কনস্ট্যান্টের জন্য আমরা এই ফ্যাক্টরটাকে আমরা ভেঙে নিয়ে আসলাম এবং পার্শিয়াল ফ্র্যাকশনে এই লসাগুটা আমাদের নিউমিনেটরের সমান হবে। তাহলে সেখান থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি যে জেড ইনভার্সের এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে এ কে একবার বাদ দেওয়া যায়, বি কে একবার বাদ দেওয়া যায়। তাহলে এ কে বাদ দিলে বি এর ভ্যালু পাওয়া যাবে, আবার বি কে বাদ দিলে এর ভ্যালু পাওয়া যাবে। অর্থাৎ এখানে এর ভ্যালু আমি -9 পেয়েছি, বি এর ভ্যালু 8 পেয়েছি। তাহলে সেম আগের মতো এখান থেকে আমি পাচ্ছি হাফ টু দি পাওয়ার n, আর এখানে জেড এর সাথে যেহেতু জেড ইনভার্সের সাথে যেহেতু 1 আছে, তার মানে এখানে আমি পাচ্ছি 1 টু দি পাওয়ার n। 1 টু দি পাওয়ার n মানে কিন্তু 1। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি যে হাফ টু দি পাওয়ার n আর 1 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স যা ছিল তাই থাকবে, অর্থাৎ u অফ n ইন্টু 1, তার মানে u অফ nই থাকছে। এখন আমরা আরওসিতে চলে যাব। u অফ n হবে নাকি u অফ -n হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আরওসির উপরে। তাহলে আরওসি আছে কি z এর ভ্যালু গ্রেটার দ্যান 1। তাহলে গ্রেটার দ্যান 1 মানে 1 এর চেয়েও বড়, আবার হাফের চেয়েও বড়, তার মানে এটা হচ্ছে u অফ n। এখন আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে x1z এর জন্য আমরা তো ভ্যালু এই দুইটা পার্ট বের করেছি। এখন x1z এর জন্য যে ভ্যালুটা আমরা বের করেছি সেটা আমরা এখানে এটাকে যদি আমরা ইকুয়েশন 2 চিন্তা করি, তাহলে ইকুয়েশন 2তে আমরা সাবস্টিটিউট করলে এখানে একটা 2 থেকে যায়। তাহলে আমরা এখানে 2টা নিয়ে আসি আর x1z এর ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিই। তাহলে এই অংশের জন্য তো আমরা বের করতে পারবো, এটা আমরা ইতিমধ্যে করেছি। -9 কমন যাবে, 1 মাইনাস ফার্স্ট ফ্যাক্টর ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, দ্যাট মিন্স হাফ টু দি পাওয়ার n। আর যেহেতু এটা রাইট সাইডেড সিকোয়েন্স, দ্যাট মিন্স u অফ n হবে। যেহেতু এটা রাইট সাইডেড সিকোয়েন্স, u অফ n হবে। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2, এখানে শুধু 2 আছে, তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে শুধু 2 আছে। কিন্তু যখন আমরা এটাকে টাইম ডোমেইনে কনভার্ট করব, অর্থাৎ এটাকে আমাদের এক্স অফ জেড থেকে একটা ডিসক্রিট টাইম সিগনাল এক্স অফ জেড থেকে আমরা বের করতে যাব, তখন কিন্তু শুধু 2 লেখা যাবে না, নয়তো আমাদের ইনভ্যালিড রেজাল্ট চলে আসবে। তাহলে 2 এর সাথে এমন একটা ফাংশনকে নিয়ে আসতে হবে যে ফাংশনের জন্য 2 এর ভ্যালু পরিবর্তন না হয়। তাহলে এমন ফাংশন কি আছে? এমন ফাংশন হচ্ছে ডেল অফ n, অর্থাৎ ইউনিট ইম্পালস ফাংশন। তাহলে আমরা জানি যে ডেল n এর ভ্যালু হচ্ছে 1। n ইকুয়াল টু 0তে ডেল অফ n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 এর সাথে আমি 1 মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমার 2ই থাকছে, যে কারণে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়নি। তাহলে 2 যখন ছিল ফ্রিকোয়েন্সি ডোমেনে, এটাকে যখন আমি টাইম ডোমেনে অর্থাৎ ডিসক্রিট টাইম সিগনালে কনভার্ট করলাম, তখন 2 এর সাথে আমরা
ডেল এন দিয়ে দিচ্ছি, অন্য কোনো ফাংশন দেওয়া যাবে না, কেবলমাত্র ডেল অফ এনই দিতে হবে, কেননা ডেল অফ এনের জন্য আমাদের 2 এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। এটা গেল আমাদের 3 নাম্বার প্রবলেম। এবার আমরা 4 নাম্বার প্রবলেমে চলে আসব। 4 নাম্বার প্রবলেমে আমাদের এক্স অফ জেড এর ভ্যালু দেওয়া আছে, আমাদের আরওসি দেওয়া আছে। খুব স্বাভাবিকই আমাদের ইনভার্স জেড ট্রান্সফরমেশনে এক্স অফ এন এর ভ্যালু আমাদের বের করতে হবে। এখন আমরা কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবো যে আমাদের এখানে জেড ইনভার্স জেড ট্রান্সফরমেশনে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে ইনভার্স জেড ইনভার্স, আমাদের ইনভার্স জেড ট্রান্সফরমেশনে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে জেড ইনভার্স, কিন্তু আমাদের কোয়েশ্চেনে কিন্তু জেড ইনভার্স দেওয়া নেই। এমনকি এ যাবৎকালে আমরা যতগুলো ইনভার্স জেড ট্রান্সফরমেশনের প্রবলেম করেছি সব জায়গায় আমরা জেড ইনভার্স পেয়েছি। এমনকি এর আগে যতগুলো প্রবলেম আমরা করেছি সবগুলো জায়গায় আমরা জেড ইনভার্স পেয়েছি, সবগুলো জায়গায় আমরা জেড ইনভার্স পেয়েছি, আমরা জেড ইনভার্স পেয়েছি। কিন্তু এইখানে আমরা দেখলাম যে এখানে কিন্তু জেড ইনভার্স নেই, এখানে কি আছে, এখানে জেড আছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে জেড থেকে আমাদের ভ্যারিয়েবল, আমাদের ইনভার্স জেড ট্রান্সফরমেশনের যে ভ্যারিয়েবল অর্থাৎ জেড ইনভার্স, সেটা নিয়ে আসা। সেটা কিভাবে আনা সম্ভব? খুব সহজেই সম্ভব। সেটা হচ্ছে আমাদের জেডের যে ম্যাক্সিমাম পাওয়ার আছে সেটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে আলটিমেটলি একটা আরেকটার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। সেটা কেমন? যেমন এখানে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে জেড টু দি পাওয়ার 3, তাহলে এই জেড টু দি পাওয়ার 3কে যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকছে 1, আর এখানে 2 আছে। 2 থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই, 3 নিয়ে যাচ্ছি, তাহলে থাকছে কত? -1। আবার এখানে আছে 1 থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে থাকছে কত? -2। এখানে আমাদের জেডের পাওয়ার হচ্ছে 0, জেড টু দি পাওয়ার 0, কেননা এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে জেডের পাওয়ার হচ্ছে 0। তাহলে 0 থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে থাকে কত? -3। তাহলে দেখি এখন আমরা এই কমন নেওয়ার পর এখন কিন্তু আমাদের সকল ভ্যারিয়েবল কিন্তু ইনভার্সে চলে আসছে, অর্থাৎ জেড ইনভার্স 2, জেড ইনভার্স 3 এভাবে চলে এসছে। এখন নিচেও একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ম্যাক্সিমাম জেড টু দি পাওয়ার 3 আছে। তাহলে জেড টু দি পাওয়ার 3 আমরা যদি কমন নেই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা চলে আসে। তাহলে এখানে আমরা নিউমেরেটর এবং ডিনোমিনেটর সেকশন থেকে জেড টু দি পাওয়ার 3 আমরা বাদ দিয়ে দিলাম। এখন এখানে একইভাবে আমরা দেখতেছি যে আমাদের যে ফ্যাক্টরাইজেশনের যে কন্ডিশন, ফ্যাক্টর করতে হলে আমাদের যে কন্ডিশন অর্থাৎ নিউমিনেটরের যে ডিগ্রি সেটাকে ডিনোমিনেটরের ডিগ্রির চেয়ে কম হতে হয়, অর্থাৎ পি এর ভ্যালুকে কিউ থেকে ছোট হইতে হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে পি এর ভ্যালু হচ্ছে 3 আর কিউ এর ভ্যালু হচ্ছে 1, 2। তার মানে এখানে কি হয়েছে, এই ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়েছে, এই ইকুয়েশনের ক্ষেত্রে পি এর ভ্যালু কিউ এর ভ্যালুর চেয়ে বড় হয়ে গেছে, পি এর ভ্যালু কিউ এর ভ্যালুর চেয়ে বড় হয়ে গেছে। তাহলে বড় হয়ে গেলে সেখানে আমরা কিন্তু ফ্যাক্টরাইজেশন করতে পারবো না। আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে হলে সবার প্রথমে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে, দেন পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। কিন্তু এখানে আমাদের পি এর ভ্যালু কিউ এর ভ্যালুর চেয়ে বড় হয়ে গেছে, তার মানে এখানে ফ্যাক্টরাইজ করা যাবে না। তার মানে সবার প্রথমে আগে পিকে কিউ এর ছোট করে দেন ফ্যাক্টরাইজ করতে হবে। আর আমরা জানি যে কীভাবে ছোট করতে হয়, কেননা এর আগের প্রবলেমে আমরা সেম জিনিসটা দেখছি যে পি আর কিউ দুইটা সমান হয়ে গেছিলো, যে কারণে আমরা নিউমিনেটরকে ভাগ করেছিলাম ডিনোমিনেটর দিয়ে। এখানেও আমরা তাই করব। এখানে আমরা আমাদের যে নিউমিনেটর আছে সেটাকে আমরা কোয়াড্রেটিক ফর্মে সাজাইলাম এবং ডিনোমিনেটর যেটা সেটাকেও আমরা কোয়াড্রেটিক ফর্মে সাজিয়েছি। সাজানোর পর এখন আমরা সিম্পলি ভাগ করব। ভাগ করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাইয়েস্ট যে ডিগ্রিটা আছে সেটা যাতে বাদ যায়। এখন আমাদের হাইয়েস্ট ডিগ্রি কত? 3, আর নিউমিনেটরের ডিগ্রি কত? 2, ডিনোমিনেটরের ডিগ্রি কত? 2। তার মানে 3কেও বাদ দিতে হবে, 2কেও বাদ দিতে হবে। সুতরাং এমন একটা আমাদের ভাগ ফল হিসেবে এমন একটা ভ্যালুকে আমাদের বেছে নিতে হবে, এমন একটা ভ্যালু দিয়ে আমাদের ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে যাতে আমাদের কিউবও বাদ যায় আর টু দি পাওয়ার 2ও বাদ যায়, স্কোয়ারও বাদ যায়। তাহলে এমন একটা ভ্যালু হচ্ছে জেড ইনভার্স। তাহলে জেড ইনভার্স দিয়ে যদি আমরা এখানে মাল্টিপ্লাই করি তাহলে আমরা ফার্স্ট ফ্যাক্টরকে, এখানে -2 আছে, তাহলে -1 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, দ্যাট মিন জেড ইনভার্স 3 চলে আসবে। তাহলে ফার্স্ট টার্মটা আমরা বাদ দিতে পারবো। আবার এখানে জেড ইনভার্স 1 আছে, তাহলে এখানে যদি জেড ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, দ্যাট মিন জেড ইনভার্স 2 চলে আসবে। তাহলে এইভাবে আমরা এটার সাথে জেড ইনভার্স দিয়ে আমরা যদি এই তিনটাকে মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি এই জিনিসটা পাচ্ছি। এখানে ইনসিডেন্টালি কাকতালীয়ভাবে আমাদের
তিনটা ফ্যাক্টরি আসলে সেম মিলে গেছে, অর্থাৎ আমরা মাইনাস করলে এই তিনটা জিনিসই বাদ চলে যায়, শুধু 1 থেকে যায়, তার মানে 1 হচ্ছে আমাদের ভাগ শেষ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে আমরা এভাবে সাজাচ্ছি, ভাগ ফল যোগ ভাগ শেষ ভাগ ভাজক। তাহলে এখানে আমাদের ডিগ্রি হচ্ছে z⁴, অর্থাৎ p এর ভ্যালু হচ্ছে 0 আর q এর ভ্যালু হচ্ছে 2। তাহলে p is less than q। তাহলে এখন আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো। তাহলে ঠিক তেমনি আমরা ক্যালকুলেটরে রুটটা বের করব। আমরা ক্যালকুলেটরে a b c তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু বসালে আলটিমেটলি আমাদের রুটটা চলে আসবে। তাহলে আমরা রুটটা কি পাচ্ছি, আমরা রুটটা এখান থেকে আমরা ক্যালকুলেটরে করলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা যদি এর ভ্যালু হাফ বসাই, বি এর ভ্যালু +3/2 বসাই এবং সি এর ভ্যালু 1 বসাই, তাহলে আমাদের x1 এবং x2 এই দুইটা রুট মোস্ট প্রবাবলি আসে হচ্ছে -1 আর -2, -1 আসে আর -2 আসে। আর যেহেতু আমরা জেড ইনভার্সের জন্য বের করছি, তাহলে জেড ইনভার্স 1 আর জেড ইনভার্স 2 এই দুইটা রুট হবে যথাক্রমে -1 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স -1, আর -2 1 ডিভাইডেড বাই -2, দ্যাট মিন্স -half। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রুট। আমরা এই রুটটা বসালাম। আমাদের ফর্মুলা কি, 1 মাইনাস, তাহলে এখানে -1 আমরা একটা রুট পেয়েছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আবার এখানে আছে কি 1 মাইনাস হাফ, আমাদের এখানে রুটটা বসালাম -1/2, তাহলে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স 1 প্লাস জেড ইনভার্স আমরা পেয়ে যাব। আর এখানেও মাইনাসে মাইনাসে প্লাস -1/2 আর বাইরের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা এবং এভাবে আমরা আলটিমেটলি বসালাম, এটাকে ফ্যাক্টরাইজ করছি। ফ্যাক্টরাইজ করার পর আমরা এখানে দুটা ফ্যাক্টরের জন্য আমরা দুটা কনস্ট্যান্ট ধরেছি, এ এবং বি দুটা কনস্ট্যান্ট ধরেছি। তাহলে এ এবং বি এর জন্য আমরা এটাকে লসাগু করলাম। আমাদের এই লসাগুটা আমাদের নিউমেরেটরের সমান হবে এবং এখানে আমরা জেড ইনভার্সের এমন একটা ভ্যালু বসাবো যাতে আমাদের এ ক্যান্সেল আউট হয়, জেড ইনভার্সের এমন একটা ভ্যালু বসাবো যাতে আমাদের বি ক্যান্সেল আউট হয়ে যায়। এভাবে আমরা এ এবং বি এর ভ্যালু আমরা বের করব। এ এবং বি এর ভ্যালু বের করে আমরা এটা ইকুয়েশনে সাবস্টিটিউট করলাম। আমাদের যে এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা সাবস্টিটিউট করলাম। করার পর দেন আমরা এখান থেকে সেই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি, 1 ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে আমাদের ফর্মুলাতে অবশ্যই মাইনাস থাকতে হবে, কিন্তু এখানে যেহেতু প্লাস আছে সেই কারণে আমি -1 নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি -1 টু দি পাওয়ার n, আর এখান থেকে আমি পাচ্ছি -half টু দি পাওয়ার n। এখন u অফ n হবে নাকি u অফ n -1 হবে, u অফ -1 n হবে, সেটা নির্ভর করছে আমাদের আরওসির উপরে। তাহলে আমরা আরওসিটা দেখি কি আছে। z এর ভ্যালু শুড বি লেস দেন হাফ, z এর ভ্যালু হাফের চেয়ে ছোট। তাহলে ছোট হইলে লেফট সাইডেড সিকোয়েন্স হয়। আর আমরা এখানে কি দিয়েছি দেখি, আমরা এখানে ভুল করেছি মোস্ট প্রবাবলি, আমরা এখানে u অফ n দিয়েছি, এখানে u অফ n দিয়েছি। তাহলে u অফ n দেওয়া মানে কিন্তু এটা রাইট সাইডেড সিকোয়েন্স। তাহলে যদি এটা উত্তরটা ঠিক রাখতে হয় তাহলে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, z এর ভ্যালু দিতে হবে গ্রেটার দ্যান হাফ, অথবা আমরা কোয়েশ্চেনে যা দেওয়া আছে সেটাই যদি আমরা করতে চাই তাহলে আমাদের উত্তরটাকে চেঞ্জ করতে হবে। তাহলে উত্তরে কি আছে, উত্তরে আছে u অফ n, তাহলে এই u অফ n কে আমাদের করে দিতে হবে u অফ -n-1, এই u অফ n কে আমাদের করে দিতে হবে u অফ -n
-1। এবার এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা 1 থেকে গেছে, এখানে আমাদের একটা 1 কিন্তু থেকে গেছে। সেটা কিভাবে, সেটা আমরা এখানে দেখতেছি। আমাদের 1 না, জেড ইনভার্স থেকে গেছে। এই যে ভাগফল যেটা ছিল জেড ইনভার্স, সেটা কিন্তু থেকে গেছে। আমরা এখানে কি করেছি, এক্স অফ জেডকে জেড ইনভার্স প্লাস এই যে এই অংশটাকে আমরা ডিনোট করেছি জেড এক্স ওয়ান জেড হিসেবে। তাহলে এই যে এক্স ওয়ান জেডের জন্য আমরা ভ্যালু বের করলাম, এই যে ভ্যালুটা আমরা বের করলাম, এটা আমরা সাবস্টিটিউট যদি করে দিই এই ইকুয়েশনে, আমরা যদি সাবস্টিটিউট, এই 1 নম্বর ইকুয়েশনে আমরা যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে আমাদের এখানে জেড ইনভার্স কিন্তু থেকে যাচ্ছে। তাহলে জেড ইনভার্স থেকে গেলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে জেড ইনভার্সের ভ্যালু যা ছিল তাই থাকতে হবে, আর জেড ইনভার্সের সাথে আমাদের আছে 1, তার মানে 1 থাকা মানে হচ্ছে এখানে ডেল আসবে, অর্থাৎ ডেল 1 হবে, ডেল অফ এন হবে। এখন জেড ইনভার্সের জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের জেড টু দি পাওয়ার এন যদি হয়, অর্থাৎ প্লাস এন যদি হয়, প্লাস এন নট যদি হয়, তাহলে আমাদের ভ্যালুটা হয়ে যাবে এক্স অফ এন প্লাস এন নট। অর্থাৎ এটা হচ্ছে আমাদের জেড ট্রান্সফর্ম। তাহলে জেড ট্রান্সফর্মেশনে যদি জেড টু দি পাওয়ার প্লাস এন নট থাকে, তাহলে এটাকে যখন আমরা ডিসক্রিট টাইম সিগনালে পরিণত করব, তখন আমাদের এক্স অফ এন এর সাথে এই যে প্লাস এন নট, এটা আমাদের এসে যোগ হয়ে যাবে। আর যদি আমাদের জেড টু দি পাওয়ার মাইনাস এন নট থাকে, অর্থাৎ পাওয়ারটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের যখন এটাকে ডিসক্রিট টাইম সিগনালে আমরা পরিণত করব, অর্থাৎ টাইম ডোমেনে পরিণত করব, তখন এই পাওয়ারটা এখানে চলে আসবে, শিফট হয়ে যাবে, পাওয়ারটা শিফট হয়ে যাবে। তাহলে এখানে আমাদের পাওয়ারটা ছিল পজিটিভ, তার মানে এখানে রাইট শিফট হয়েছে। এখানে পাওয়ারটা হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে লেফট শিফট হয়েছে। তাহলে এই জিনিসটা মাথায় রেখে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে জেড ইনভার্স ছিল, তার মানে এখানে -1টা কিন্তু শিফট হয়ে যাবে। তার মানে এটা আমাদের ডেল অফ এন এর সাথে -1 যে পাওয়ারটা ছিল সেটা কিন্তু শিফট হয়ে গেল, অর্থাৎ 1 ইউনিট লেফট শিফট হয়েছে, 1 ইউনিট লেফট শিফট হয়েছে, রাইট শিফট হয়েছে, 1 ইউনিট রাইট শিফট হয়েছে। -1 মানে হচ্ছে রাইট শিফট হয়েছে, ডান দিকে সরে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম, এটার উত্তর আমরা, অর্থাৎ এক্স অফ এন এর ভ্যালু আমরা বের করলাম এই প্রবলেমের জন্য। এভাবে নিচে আরেকটা প্রবলেম দেওয়া আছে, সেটা আমরা একটু সলভ করি। এখানে আরও 2টা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা আমরা সলভ করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স অফ জেড ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই 1 - 3 জেড ইনভার্স হোল স্কোয়ার দেওয়া আছে, এক্স অফ এন এর ভ্যালু দেওয়া আছে। এখানে আরওসিটা দেওয়া নেই, কিন্তু আমরা আরওসিটা ধরে নিই। এখানে আরওসিটা দেওয়া নেই, আরওসিটা আমরা এখানে উল্লেখ করতে হবে আমাদের। তাহলে আমরা উল্লেখ করি যে জেডের ভ্যালু গ্রেটার দ্যান 3, এটা আমি কোয়েশ্চেনে দিয়ে দিব। তাহলে জেডের ভ্যালু গ্রেটার দ্যান 3। এখন আমরা সলিউশনে যাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে কি আছে। আমাদের কোয়েশ্চেনে এখানে 1 - 3 জেড ইনভার্স স্কোয়ার আছে, আমাদের যে ডিনোমিনেটর সেখানে আমাদের কিন্তু স্কোয়ার আছে। এখন আমরা মনে করবার চেষ্টা করি, আমাদের যখন আমরা জেড ট্রান্সফর্মেশন করেছিলাম তখন আমরা স্কোয়ার টার্ম পেয়েছি এমন কোনো জেড ট্রান্সফর্ম ছিল কি না। আমরা জানি যে এরকম জেড ট্রান্সফর্মেশন কিন্তু আমরা করেছি। সেটা কেমন ছিল, সেটা ছিল এরকম, যদি এক্স অফ এন এর সাথে আমাদের কাজটা আসলে কি, আমাদের কাজটা হচ্ছে যে আমরা যখন জেড ট্রান্সফর্মেশন করেছিলাম তখন এক্স অফ এন এর ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে আমরা জেড ট্রান্সফর্মেশন করে এক্স অফ জেডের ভ্যালু আমরা বের করেছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এক্স অফ জেডের ভ্যালু দেওয়া আছে, আমাদের এক্স অফ এন এর ভ্যালু বের করতে হবে ইনভার্স জেড ট্রান্সফর্মেশনের মাধ্যমে। এখন আমরা পরিচিত একটা ফর্ম খুঁজে বের করবার চেষ্টা করছি, যেমন আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনের একটা ফর্ম আমরা ইতিমধ্যে দেখেছি, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 - কমন রেশিও। সেই পরিচিত ফর্ম থেকে আমরা এক্স অফ এনকে আবার ফিরিয়ে নিয়ে আসছি। এখানেও আমরা একই কাজ করব, আমরা দেখবার চেষ্টা করব যে জেড ট্রান্সফর্মেশনে
আমরা এমন কোনো প্রবলেম করেছিলাম কিনা যেখানে আমাদের ডিনোমিনেটরে স্কোয়ার ছিল। আমরা যদি মনে করবার চেষ্টা করি তাহলে এরকম একটা প্রবলেম আমরা করেছি, সেটা ছিল এরকম যে এক্স অফ এন এর সাথে যদি আমাদের এন থাকে, এন যদি সাথে এটার থাকে, তাহলে এটাকে যদি আমরা জেড ট্রান্সফরমেশন করি তাহলে আমরা এরকম জিনিস পেয়েছিলাম, এন এর জন্য মাইনাস জেড পাবো, আর এক্স অফ এন এর জন্য আমরা ডি বাই ডিজেড এক্স অফ জেড পাবো, এক্স অফ জেড। এই হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। তাহলে এখানে এক্স অফ জেডকে আমরা যখন ডিফারেন্সিয়েট করি তখন এক্স অফ জেডের যদি দুইটা অংশ থাকে, এক্স অফ জেড যদি একটা রেশিও হয় যে ইউ আর ভি হয়, তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়েশন হবে ইউ আর ভি এর ডিফারেন্সিয়েশন হবে। আর আমরা জানি ইউ আর ভি এর ডিফারেন্সিয়েশনে কি হয়, আমরা ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করি, ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করি, আর নিচে ভি স্কোয়ার করি। তাহলে আমরা এই ফর্মুলাটা একটু মনে করবার চেষ্টা করি যে ইউভি, আমরা যখন ডি বাই ডিএক্স এর ইউভি করেছিলাম, ইউভিকে ডিফারেন্সিয়েট করেছিলাম, তখন তার ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করেছিলাম মাইনাস ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করেছিলাম, আর নিচে ভি স্কোয়ার দিয়েছিলাম। এই যে ভি স্কোয়ার, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আলটিমেটলি যেহেতু এন থাকবে, এক্স অফ এন এর সাথে নিশ্চয়ই এন আছে, যে কারণে আমরা নিচে ডিনোমিনেটরে একটা স্কোয়ার পেয়েছি। এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেনের ডিনোমিনেটরে স্কোয়ার আছে। তার মানে অবশ্যই এখানে আমাদের এক্স অফ এন এর সাথে আমাদের যে ডিসক্রিট টাইম সিগন্যাল এক্স অফ এন, তার আগে একটা এন আছে, যে কারণে আমাদের এখানে ভি স্কোয়ার হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেড ইনভার্সের সাথে আমাদের কোএফিশিয়েন্ট হচ্ছে 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার এন অবশ্যই থাকবে, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, এই ফর্মুলা অনুযায়ী 3 টু দি পাওয়ার এন থাকবে। আর আমাদের আরওসিতে যেহেতু দেওয়া আছে গ্রেটার দ্যান 3 এর চেয়ে বড়, তার মানে এটা হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স, তার মানে এখানে অবশ্যই ইউ অফ এন থাকবে। লেফট সাইডেড সিকোয়েন্স যদি হতো, অর্থাৎ জেড এর চেয়ে ছোটো হতো, জেড যদি 3 এর চেয়ে ছোটো হতো, তাহলে সেটা হতো মাইনাস ইউ অফ মাইনাস এন মাইনাস 1। তাহলে এখানে যেহেতু গ্রেটার দ্যান আছে, তার মধ্যে 3 টু দি পাওয়ার এন এর সাথে ইউ অফ এন হবে। এখন যেহেতু এখানে স্কোয়ার আছে, তার মানে ভি স্কোয়ার, সেই কারণে এটার সাথে অবশ্যই একটা এন হবে। তাহলে এন সলভ করলে আমরা কি পাবো? আমাদের ফর্মুলাটা ছিল কি? আমাদের ফর্মুলাটা ছিল মাইনাস জেড ডি বাই ডিজেড এক্স অফ জেড, তাহলে আমাদের এক্স অফ জেডের ভ্যালু কত? এক্স অফ জেডের ভ্যালু হচ্ছে এই। তাহলে সেখানে আমরা নিয়ে আসি আমাদের এক্স অফ জেডের ভ্যালু 1 ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, আর এই যে স্কোয়ারটা, এটার জন্যই তো আমরা এন পাচ্ছি, সেই কারণে এখানে আর স্কোয়ার টার্ম দেওয়ার দরকার নেই। এখন এটাকে আমরা কি করব? আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করা। তাহলে আমাদের ইউ কত? আমাদের ইউ হচ্ছে 1 আর ভি হচ্ছে 1 মাইনাস 3 জেড ইনভার্স, তার মানে 1 মাইনাস 3 জেড ইনভার্স স্কোয়ার হবে। আর এখানে আমরা ইউকে রেখে ভিকে যেহেতু ডিফারেন্সিয়েট করব, তাহলে এই পুরো 1 মাইনাস 3 জেড ইনভার্সকে আমরা রেখে দিলাম, রেখে আমরা ইউকে ডিফারেন্সিয়েট করি। তাহলে ইউ হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন কত? 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে এই প্রথম যে টার্মটা সেটা যেহেতু ইউ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এই টার্মটা কিন্তু 0 হয়ে যাবে। 1 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে ভি যাই থাক না কেন আলটিমেটলি টোটালটা 0 হয়ে যাবে। এর আগে আছে মাইনাস, এখন আমরা ইউকে রেখে দিলাম, ইউ এর ভ্যালু হচ্ছে 1, আর ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 3 জেড ইনভার্স, 1 মাইনাস 3
জেড ইনভার্স। তাহলে 1 আছে, 1-এর জন্য ডিফারেন্সিয়েশন 0, আর -3 যেমন ছিল সেভাবে চলে আসলো, -3 যেমন ছিল সেটা সেভাবে চলে আসলো। আর এখানে আমাদের এখানে কি আছে, জেড ইনভার্স 1 আছে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনে কি করি, আমরা এক্স টু দি পাওয়ার এনকে যদি ডিফারেন্সিয়েট করি, আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এক্স অফ -1, এক্স টু দি পাওয়ার n -1। তাহলে এখানে আমাদের জেড ইনভার্স 1 আছে, আর এটা থেকে যদি আমি -1 মাইনাস করি, দ্যাট মিনস জেড ইনভার্স 2 চলে আসবে, তাহলে 3 আমাদের কনস্ট্যান্ট ছিল, এটা বাইরে থাকলো -3টা, আর আমাদের এখানে জেড টু দি পাওয়ার n ছিল, যেটা হচ্ছে জেড ইনভার্স -2, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে জেড ইনভার্স 1 ছিল সেটা 2 হয়ে গেল, অর্থাৎ এক্স অফ এন, যেখানে আমাদের ভ্যালু হচ্ছে জেড ইনভার্স, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে জেড ইনভার্স, তাহলে এটাকে আমরা মাইনাস করছি, দ্যাট মিনস -2 হয়ে গেল। তাহলে এখানে আমরা জেড টু দি পাওয়ার -2 পেয়েছি। এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে জেড ইন মাইনাসে প্লাস হলো, আবার এখানে আমাদের -z আছে, যে এখানে একটা ব্রেকেট হবে, তাহলে এখানে মাইনাসে প্লাস হলো, আর বাইরে একটা -z ছিল, এই যেটা ফর্মুলার -z, তাহলে এই ফর্মুলার -zটা মাল্টিপ্লাই করলে মাইনাসে প্লাস, আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে -3 জেড ইনভার্স 2, আর বাইরে আছে জেড টু দি পাওয়ার 1, তাহলে 1 আর -2 বাদ দিলে থাকবে -1। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের যদি এক্স অফ এন এর ভ্যালু n 3 টু দি পাওয়ার n u অফ n বসাতে চাই, তাহলে আমাদের করসপন্ডিং জেড ট্রান্সফর্মকে হতে হবে এইটা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে শুধুমাত্র -3 আছে, তার সাথে জেড ইনভার্স নেই। তাহলে এখানে যদি আমরা একটা জেড ইনভার্স আনতে চাই ফর্মুলা মেলাবার জন্য, এখানে যে ফর্মুলাটা বসিয়েছি এই ফর্মুলাটা মেলাবার জন্য যদি আমি এখানে জেড ইনভার্স আনতে চাই, তাহলে অবশ্যই জেড ইনভার্সের সাথে একটা জেড অথবা জেড টু দি পাওয়ার 1 নিয়ে আসতে হবে, তবেই কেবলমাত্র আমরা জেড ইনভার্স আনতে পারি। কেননা আমরা দেখতে পাচ্ছি জেড ইনভার্স আর জেড ইনভার্স 1, এটাকে যদি দুটাকে যদি যোগ করি, পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি জেড টু দি পাওয়ার 0 চলে আসে, আর আমরা জানি জেড টু দি পাওয়ার 0-এর ভ্যালু হচ্ছে 1। তাহলে যেটা ছিল -3 সেটাই থাকছে, শুধুমাত্র আমরা ফর্মুলাটা মেলাবার জন্য আমরা জেড ইনভার্স এনেছি। আর জেড ইনভার্সকে তো শুধু আনতে পারি না, এটাকে ক্যান্সেল করার জন্য জেড টু দি পাওয়ার 1ও আনতে হবে আমাদের, তাহলে তাই আনলাম আমরা। এখন এই হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী এই আমাদের বসাতে হবে। এখন আমরা কি সরাসরি এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, যেটা আমরা নোটে করেছি, রাইটে যে নোট করেছি সেইভাবে সেই ভ্যালুটা n 3 টু দি পাওয়ার n u অফ n, এটা কি আমরা বসিয়ে দিতে পারি? উত্তর হচ্ছে না। কেননা আমাদের x অফ n এর ভ্যালু যদি n 3 টু দি পাওয়ার n u অফ n হতো, তাহলে আমাদের z ট্রান্সফরমেশনের ভ্যালু হতো এইটা। কিন্তু আমরা এখানে কিন্তু শুধু তা পাইনি, আমরা এটার সাথে একটা z টু দি পাওয়ার 1ও পেয়েছি। তাহলে এই ফর্মুলাটা হুবহু ব্যবহার করতে পারবো না। যেহেতু এখানে z টু দি পাওয়ার 1 পেয়েছি, আমি আগের প্রবলেমে বলে এসেছিলাম, যদি আমাদের z এর পাওয়ার যেটা হবে x এর সাথে সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ শিফটিং তত ইউনিট শিফট হবে। তাহলে আমরা সিম্পলি কি করব, আমরা যতগুলো জায়গায় n আছে ততগুলো জায়গায় n এর সাথে 1 যোগ করব, কেননা আমাদের z এর পাওয়ার হচ্ছে 1। আর এখানে আমরা দেখেছি যে z এর উপরে পাওয়ার যদি 1 থাকে, অর্থাৎ n নটের ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে, x অফ n এর সাথে এই 1টা যোগ হয়ে যাবে, +1 হয়ে যাবে। আমাদের এখানে z টু দি পাওয়ার -1 যদি হতো, তাহলে এটাকে যখন আমরা ডিসক্রিট টাইমে কনভার্ট করতাম,
তখন সিম্পলি আমাদের এটা এখানে যোগ হয়ে যেত, অর্থাৎ n-1 হয়ে যেত। তাহলে এখানে আমরা তাই করলাম, যতগুলো জায়গায় আমাদের n আছে, যেমন এখানে n ছিল, n এর পরিবর্তে n+1 হয়ে গেছে। এখানে আমাদের 3 টু দি পাওয়ার n ছিল, এটা 3 টু দি পাওয়ার n+1 হয়ে গেছে। এটা u অফ n ছিল, এটা u অফ n+1 হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা z ট্রান্সফরমেশন করি তাহলে আলটিমেটলি এই জিনিসটাই আমরা পাবো। তাহলে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি, যে এই লাইন থেকে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি এই জিনিসটাই, যেটা আমরা বের করলাম, n+1 3 টু দি পাওয়ার n+1 u অফ n+1। অর্থাৎ আমরা যদি এখন ভেরিফাই করতে চাই যে আদৌ আমাদের এই x অফ n এর জন্য এই z ট্রান্সফর্ম হয় কি না, সেটা আমরা এই ফর্মুলা দিয়েই করতে পারি। করলে আলটিমেটলি কিন্তু এই জিনিসটাই আমরা পাবো। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা কেন করলাম, কারণ এই প্রবলেমের উপরে আমাদের পরবর্তী অঙ্কটা কিন্তু ডিপেন্ড করছে। পরবর্তী অঙ্কে আমরা এরকম একটা স্কোয়ার টার্ম নিয়ে এসেছি। এই প্রবলেমটা বোঝানোর জন্য আমরা এই আগের অঙ্কটা দেখেছি। এখন আমরা এই অঙ্কটা দেখি। এখানে এক্স অফ জেড দেওয়া আছে, আমাদের উপরে নিউমিনেটর আছে, ডিনোমিনেটরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ফ্যাক্টর আছে, 1 + 2 জেড ইনভার্স, আবার 1 - 3 জেড ইনভার্স হোল স্কোয়ার। তাহলে এই হোল স্কোয়ার বলে দেয় যে এখানে অবশ্যই এক্স অফ এন এর সাথে একটা এন আছে, যে কারণে এখানে স্কোয়ার হয়েছে, কেননা ভি স্কোয়ার আমরা এখানে অবশ্যই ডিফারেন্সিয়েট করেছি, সেই কারণে এখানে ভি স্কোয়ার এসছে। অর্থাৎ এটাকে আমরা যদি এখন পার্শিয়াল ফ্র্যাকশন করতে চাই তাহলে এটাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, ফ্যাক্টর করতে হবে। তাহলে আমরা জানি যে এভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হলে এখানে আমাদের তিনটা ফ্যাক্টর আছে। কি কি? 1 + 2 জেড ইনভার্স, 1 - 3 জেড ইনভার্স টু দি পাওয়ার 1 এবং 1 - 3 জেড ইনভার্স টু দি পাওয়ার 2। তার মধ্যে এখানে আমরা তিনটা ফ্যাক্টর এ বি সি তিনটা জিনিস নিয়ে এসেছি। এখন এখানে যদি 2 না থেকে যদি এরকম থাকতো যে 1 ডিভাইডেড বাই a + b হোল কিউব, a + b হোল কিউব যদি থাকতো, তাহলে আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন কীভাবে করতাম? পার্শিয়াল ফ্র্যাকশন করতাম এভাবে যে এটাকে ভাঙতাম, উৎপাদকে ভাঙতাম, যে এটাকে এখানে তিনটা টার্ম আছে, a + b এর তিনটা টার্ম আছে। কিভাবে? তিনটা a + b আছে। এইভাবে আমরা ভেঙে নিতাম, যেটা আমরা এখানে করেছি, যে 1 + 2 জেড ইনভার্স এটা যেমন ছিল তেমন বসালাম। এখানে আমাদের স্কোয়ার টার্ম আছে, তার মানে একটা হবে সিঙ্গল, একটা হবে স্কোয়ার টার্ম, এভাবে আমরা বসাতাম। তাহলে এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে বসালাম, এটা লসাগু, এবং এটার সাথে আমাদের লসাগুটা উপরে নিউমিনেটরের সমান হবে, এই নিউমিনেটরের সমান হবে। তাহলে এই নিউমিনেটরের সমান আমরা দিয়ে দিলাম, এবং এখানে জেড ইনভার্সের এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে আমাদের এই তিনটার মধ্যে দুইটা ক্যান্সেল আউট হয়। আমাদের এখানে এ বি সি এর ভ্যালু বের করতে হবে, তাহলে জেড ইনভার্সের এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে বি এবং সি ক্যান্সেল আউট হয়, তাহলে আমরা এর ভ্যালু বের করতে পারবো। ঠিক তেমনি জেড ইনভার্সের এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে আমাদের এ আর বি এর ভ্যালু ক্যান্সেল হয়, তাহলে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এভাবে আমরা জেড ইনভার্সের ভ্যালু 1/3 বসালে, 1/3 বসালে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি এর ভ্যালু ক্যান্সেল আউট হয়, অর্থাৎ সি এর ভ্যালু আমরা বের করতে পারি। ঠিক তেমনি জেড ইনভার্সের ভ্যালু যদি আমরা -1/2 বসাই, তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু বসাতে পারছি। আর এখানে জেড ইনভার্সের ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে এ বি সি এর ভ্যালু আসছে। এর মধ্যে সি আর এর ভ্যালুটা আমরা জানি, তাহলে সি আর এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমাদের বি এর ভ্যালুটা চলে আসছে। তাহলে আমরা এখানে পার্শিয়াল ফ্র্যাকশনে আমাদের এ বি সি তিনটার ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম। এখন সরাসরি আমরা এখান থেকে আরওসি অনুযায়ী আমরা ভ্যালু বসাবো। সেটা কেমন? সেটা হচ্ছে ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 - কমন রেশিও। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 - -2 জেড ইনভার্স। এটাকে আমরা অলরেডি, এটা ঠিক আছে, এটাকে আর নতুন করে লিখবার কিছু নাই। তাহলে এখান থেকে আমরা পাবো -2 টু দি পাওয়ার n, আর এটা যেহেতু গ্রেটার দেন তাহলে এটার সাথে u অফ n হবে। এখানে -3 অলরেডি আছে, তার মানে ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 - কমন রেশিও জিওমেট্রিক প্রোগ্রেশনের যে ফর্মুলা সেটা অনুযায়ী আছে, সুতরাং এটাকে ভাঙার দরকার নেই। এটা 3 টু দি পাওয়ার n
আর এটা যেহেতু গ্রেটার দ্যান ইউ অফ এন, গ্রেটার দ্যান 3, তার মানে এটা ইউ অফ এন হবে, রাইট সাইডের সিকোয়েন্স হবে। এখন মজার বিষয় হচ্ছে প্রথম দুইটা আমরা সলভ করে ফেলেছি, কিন্তু দেখি আমরা বুঝতে পারছি আগের মতো। কিন্তু থার্ড যে টার্মটা, সেটা হচ্ছে আমরা একটু আগে যে প্রবলেমটা করলাম, এখানে যে প্রবলেমটা করলাম সেটার মতো পার্থক্য একটা আছে। আমরা একটু দেখবার চেষ্টা করি। আমাদের এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের উপরে 2 আছে, আর আমাদের আগের প্রবলেমে কি ছিল, আগের প্রবলেমে উপরে -3 ছিল। এখন এই প্রবলেমটাকে সলভ করলে, এই ফর্মুলাটাকে সলভ করলে আমরা -3 জেড ইনভার্স পাই। এখন এখানে আমাদের যে লাস্ট যে অঙ্কটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু -3ও নেই, আবার জেড ইনভার্সও নেই। তাহলে কি করতে হবে, আমাদের এখানে -3 নিয়ে আসতে হবে। -3 নিয়ে আসার জন্য আমরা এখানে কি করলাম, এখানে -3 নিয়ে আসলাম, ফর্মুলা বসানোর জন্য -3 নিয়ে আসলাম। তাহলে এই 2টাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসলাম, আর -3 যে নিয়ে এসেছি এটাকে ক্যান্সেল করার জন্য বাইরে আবার একটা -3 এনেছি। তাহলে এই -3 ক্যান্সেল আউট হবে, উপরেরটার সমান হবে, টার্মটা উপরেরটার সমান হবে। আবার এখানে আমাদের ফর্মুলাতে জেড ইনভার্স দরকার ছিল, এই ফর্মুলাটা বসানোর জন্য এখানে জেড ইনভার্স দরকার ছিল। তাহলে আগেও আমরা দেখেছি জেড ইনভার্স আনার জন্য সাথে একটা z⁴ অথবা শুধু জেড আনতে হয়, যে কারণে আমরা এখানে জেড ইনভার্সের সাথে জেড নিয়ে এসেছি। কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্যটা হচ্ছে একটাই, যে আগেরটাতে -3 অলরেডি দেওয়া ছিল, আমাদের এখানে -3 দেওয়া নাই, সে কারণে আমরা -3টা নিয়ে এসেছি, শুধু -3টা নিয়ে এসেছি, অর্থাৎ এই যে বাইরে -3 নিয়ে এসেছি। এই -3 এনেছি বলে আমাদের এই যে প্লাস টার্মটা, সেটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তাহলে এই যে এই 2টা, এটা আমাদের ইকুয়েশনে ফর্মুলাতে দরকার হচ্ছে না, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই 1 - 3 জেড ইনভার্স হোল স্কোয়ার হচ্ছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে -3 ফর্মুলা বসানোর জন্য, সে কারণে আমরা একটা -3 এনেছি। এই -3কে ক্যান্সেল আউট করার জন্য আমরা আবার নিচে একটা -3 নিয়ে এসেছি। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা সরাসরি আমাদের আগের প্রবলেমের ভ্যালুটা বসিয়ে দিতে পারি। এই যে আমাদের n+1 3n+1 u অফ n+1, এটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে n+1 3n+1 u অফ n+1, এটা সরাসরি আমরা এখানে বসিয়ে দিয়েছি আগের প্রবলেমের মতো। শুধু পার্থক্য হচ্ছে আমাদের আগের প্রবলেমে এখানে কোনো কনস্ট্যান্ট ছিল না, কিন্তু এখানে 2/3 এসছে, এটাই শুধু নতুন একটা টার্ম যুক্ত হয়েছে। এই হচ্ছে আমাদের ইনভার্স জেড ট্রান্সফরমেশনের একটা পার্ট, ইনভার্স জেড ট্রান্সফরমেশনের ফার্স্ট পার্ট। আমরা সেকেন্ড পার্টটা পরবর্তীতে দেখব।